ওয়েলকাম টু দ্য চ্যানেল মাস্টার ইংলিশ। তো আজকে আমি তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ মেজরের ফিফথ সেমিস্টারে তোমাদের একটা পোয়েম রয়েছে, সেটা হচ্ছে দ্য ওয়াইফ অফ বাথ। এই ওয়াইফ অফ বাথকে আজকে আমি ডিসকাস করব লাইন বাই লাইন। ওকে, চলো তার আগে ব্যাকগ্রাউন্ডটা জেনে নিতে হবে। দেখো, বিফোর আন্ডারস্ট্যান্ডিং এনি পোয়েম উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড। ইট মে বি দ্য historical background, or it may be the social background, or it may be the cultural background. So মনে রাখতে হবে, the writer of the wife of Bath is Geoffrey Chaucer. রিমেম্বার, জফরি চসার হচ্ছে দ্য ওয়াইফ অফ বাথের রাইটার। এবার জফরি চসার একটা টেক্সট লিখেছিলেন, দ্য ক্যান্টারবারি টেলস, 1387 সালের দিকে লিখেছিলেন। এবং এই টেক্সটের আন্ডারে কিন্তু এই দ্য ওয়াইফ অফ বাথ নামক গল্পটা রয়েছে। এবার প্রথমে আমি তোমাদের জফরি চসার সম্পর্কে একটু বলি, তারপরে আমি দ্য ক্যান্টারবারি টেলস সম্পর্কে বলবো, তারপরে দ্য ওয়াইফ অফ বাথ সম্পর্কে বলবো। দেখো, জফরি চসার, রিমেম্বার, is England's first proper and great literary figure because he is the pioneer of English poetry. মনে রাখবে, জফরি চসার যখন ইংল্যান্ডে লিখছেন, তার আগে কিন্তু বা সেই টাইমেই কিন্তু ফ্রেঞ্চ কিন্তু একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইংল্যান্ড সেই টাইমে। সুতরাং উনি ইংরেজি ভাষাকে নিচ্ছেন, এবং ইংরেজি ভাষাকে যে নিচ্ছেন, এই ইংরেজি ভাষাকে তিনি লেখা শুরু করছেন প্রথম। মনে রাখবে, ইংরেজি ভাষাটা আজকে যে এত আকাশে তারার মতো জ্বলজ্বল করছে, তার পিছনে সব থেকে বড় কারণ কিন্তু জফরি চসার। জফরি চসার যে টাইমে লিখছেন, সেই টাইমে গ্রিক, ল্যাটিন, ফ্রেঞ্চ এই সমস্ত ভাষা কিন্তু সেই টাইমে চলছে। বাট উনি কিন্তু এই ইংরেজি ভাষার সাহিত্য চর্চা করার ছাড়পত্র পেয়েছেন। এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কেন উনি ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করছেন বা ছাড়পত্র কেন পেলেন, সেটার পিছনেও যদি একটা কারণ রয়েছে। যে আমরা সেই টাইমে দেখতে পাচ্ছি যে জানো যে সেই টাইমে অলরেডি ফ্রেঞ্চরা কিন্তু ইংল্যান্ডে দখল করে রেখেছে। আমি তোমাদের আগে বলেছি, নরমান কনকুইস্টের মাধ্যমে সে গল্প জানিয়েছি আগের ক্লাসগুলোতে। এবং এই টাইমে যে ফ্রেঞ্চরা ইংল্যান্ডে, অলরেডি দ্য ফ্রেঞ্চ হ্যাড ডমিনেটেড ইংল্যান্ড ডিউরিং দ্যাট টাইম। এবার তারা কি চাইছে? ক্রিশ্চিয়ানিটিকে প্রচার করতে। এবং ক্রিশ্চিয়ানিটিকে প্রচার করতে গেলে ইংল্যান্ডের সাধারণ লোকজন তো ইংরেজি ভাষা বোঝে, তাই এরা চাইছে যে ইংরেজি ভাষাটা যাতে ছড়িয়ে দেওয়া যায় আরো। বুঝতে পারলে, গ্রিক আর ল্যাটিনে তো সাধারণ মানুষ বুঝতে পারছে না, তাই ইংরেজি ভাষার সাহিত্য চর্চা করার তিনি ছাড়পত্র কিন্তু কিছুটা পেয়েছিলেন। এই জফরি চসার, মনে রাখবে, 1343 সালের দিকে জন্ম এবং 1400 সালে মারা যায়। এবং এই টেক্সটে মনে রাখবে, এই চসার যেমন ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে একটা অন্য হাইটে পৌঁছে দেয়, ঠিক তেমনি চসারের সঙ্গে সঙ্গে আর যে সমস্ত রাইটার্সরা রেসপন্সিবল, তারা হলো ল্যাংল্যান্ড, জন মিল্টন, শেক্সপিয়ার, উইলিয়াম মার্লো, জন ডান, ড্রাইডেন, পোপ, জোনাথন সুইফট, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস, বায়রন, ড্যানিয়েল ডিফো, টি.এস. এলিয়ট, এজরা পাউন্ড, জেমস জয়েস, জিবি শ, টেরি ইগলটন, এই রাইটারগুলো কিন্তু আমরা দেখি এদের কারণে কিন্তু সারা পৃথিবীতে ইংরেজি ভার্সানটা বা ইংরেজি ভাষাটা এতটা পপুলারাইজ হয়েছে। এবার মনে রাখবে, এই গল্পটা দ্য ওয়াইফ অফ বাথ, এই যে কবিতাটা রয়েছে, এটা হচ্ছে দ্য ক্যান্টারবারি টেলস থেকে নেওয়া হয়েছে। মনে রাখবে, দ্য ক্যান্টারবারি টেলস বলতে কি জানো তো? দ্য ক্যান্টারবারি টেলস হচ্ছে, এখানে বুঝতে হবে আমাদের, এই যে চসার সেই টাইমে এই টেক্সট আমরা দেখতে পাচ্ছি, ওরা একটা জায়গায় যাচ্ছে। কোথায়? মানে পিলগ্রিমসরা, মানে এখানে কিছু তীর্থযাত্রী রয়েছে, পিলগ্রিমস। তারা কোথায় যাচ্ছে? তারা ট্যাবার্ড ইন থেকে তারা যাচ্ছে, মানে দে আর গোয়িং ফ্রম ট্যাবার্ডিন টু দ্য ক্যান্টারবেরি ক্যাথেড্রাল ইন দ্য শ্রাইন অফ সেন্ট থমাস বেকেট।
ওরা ট্যাবার্ড ইন, লন্ডনের ট্যাবার্ড ইন নামক একটা জায়গার থেকে এরা যাচ্ছে কোথায়, যে ক্যান্টারবেরি ক্যাথেড্রাল। কি জন্য স্পেশালি কোথায় ক্যান্টারবেরি ক্যাথেড্রাল? যে ক্যান্টারবেরি একটা জায়গার নাম, ঠিক আছে, ওখানে একটা ক্যাথেড্রাল রয়েছে খ্রিস্টানদের, যে ইন দ্য শ্রাইন অফ সেন্ট থমাস বেকেট। এখানে কেন সেন্ট থমাস বেকেটের একটা শ্রাইন রয়েছে, ক্যাথেড্রাল রয়েছে। এবার কথা হচ্ছে এই লোকগুলো প্রত্যেকে থমাস বেকেটের শ্রাইনে কেন যাচ্ছে? হু ওয়াজ থমাস বেকেট? গল্পটা জানতে হবে। থমাস বেকেট হচ্ছে, মনে রাখবে, আমরা জানি যে এখানে তো তীর্থযাত্রীরা যাচ্ছে, যে একটা পিলগ্রিমেজে যাচ্ছে, পিলগ্রিমেজে যাচ্ছে। তীর্থযাত্রাকে বলা হয় পিলগ্রিমেজ, PILGRIMAG, পিলগ্রিমেজ। আর যারা যায় তাদের বলা হয় পিলগ্রিমস, PILGRIMS, পিলগ্রিমস। সুতরাং এই যে তারা একটা পিলগ্রিমেজে যাচ্ছে, ওকে, এবার তারা যাচ্ছে কোথায় বললাম তোমাদের? থমাস বেকেটের শ্রাইন। কেন? হু ওয়াজ থমাস বেকেট? তাহলে মনে রাখতে হবে থমাস বেকেট হচ্ছে, মানে আমরা জানি 1162 সালে, মনে রাখবে এই গল্পটা, হেনরি টু, কিং হেনরি টু অ্যাপয়েন্টেড থমাস বেকেট অ্যাজ আর্ক বিশপ। হেনরি টু থমাস বেকেটকে চার্চের আর্ক বিশপ, একটা পদ, ওকে, খুব উল্লেখযোগ্য একটা পদের নাম, মানে আর্ক বিশপ। সুতরাং হেনরি টু কি করে, থমাস বেকেটকে আর্ক বিশপ পদে নিয়ে আসে, এবং এটা এক্সপেক্ট করে যে এই থমাস বেকেট কি করবে, রয়্যাল পাওয়ারকে সাপোর্ট করবে, মানে কিংসদের সাপোর্ট করবে চার্চের থেকে। কিন্তু আমরা দেখি, বাট হোয়াট হ্যাভ সিন দ্যাট থমাস বেকেট চেঞ্জড হিজ মাইন্ডসেট। হি বিকেম ডিপলি রিলিজিয়াস অ্যান্ড ডিফেন্ডেড দ্য রাইটস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ দ্য চার্চ। সো হোয়াট উই সি দ্যাট, যে সে যখনই চার্চের আর্ক বিশপ হয়ে যাচ্ছে, সে কিন্তু সে চার্চকে, চার্চের অধিকার, চার্চের প্রতি, চার্চকে নিয়ে ভাবছে সবসময়। সুতরাং হেনরি টু যে কারণে থমাস বেকেটকে আর্ক বিশপ করেছিল, সেটা তো সফল হচ্ছে না। সুতরাং হেনরি টু ওয়ান্টেড, রিমেম্বার, হেনরি টু ওয়ান্টেড টু কন্ট্রোল দ্য চার্চ। সো ফর দ্যাট রিজন হি অ্যাপয়েন্টেড হিম। কিন্তু যখন বেকেট অপোজড করে এটাকে, কিংশিপকে অপোজড করে, এবং এই যে চার্চের পাওয়ারটাকেই তিনি মেনলি তুলে ধরেন, তখনই মনে রাখবে 1170 সালে এই থমাস বেকেটকে কিন্তু কি করা হয়, থমাস বেকেটকে কিন্তু, মানে থমাস বেকেট ওয়াজ মার্ডার্ড বাই কিং হেনরি টু ইন 1170। কিন্তু যখনই এই থমাস বেকেট মারা যায়, মনে রাখবে, এই ক্রিশ্চিয়ানিটিকে রক্ষা করতে গিয়ে একে কিন্তু মার্ট্রিয়ার বা শহীদ হিসেবে ঘোষণা করা হয়। তাই খ্রিস্টানদের মধ্যে এই থমাস বেকেটকে কিন্তু একজন খুব রিলিজিয়াস ফিগার হিসেবে ধরা হয়, কারণ যে তার জীবন দিয়ে দিয়েছিল এই ক্রিশ্চিয়ানিটিকে রক্ষা করতে গিয়ে। বুঝতে পারলে? এই কারণে এই দ্য ক্যান্টারবারি টেলস আমরা দেখি সবাই যাচ্ছে কোথায়, ট্যাবার্ডিন থেকে, ট্যাবার্ডিন ইংল্যান্ডের একটা জায়গার নাম, তা যাচ্ছে ক্যান্টারবেরি ক্যাথেড্রাল, দ্য শ্রাইন অফ সেন্ট থমাস বেকেট। বুঝতে পারলে কেন তারা থমাস বেকেটের ওখানে যাচ্ছে? কারণ তারা ভাবতো ওখানে গেলে ইট উইল অ্যাকচুয়ালি হিল দেম, HEAL, হিল, মানে দে থট দ্যাট, or they went to shrines to pray for forgiveness, healing or blessings। এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ওকে। এবং সেই টাইমে কিন্তু এই যে পিলগ্রিমেজে যাওয়া ইন মিডিভাল ইংল্যান্ড, ইট ওয়াজ আ ইট ওয়াজ অ্যান অ্যাক্ট অফ ডিভোশন, মানে একটা পবিত্র জায়গায় যাওয়া। সুতরাং এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার এই যে দ্য ক্যান্টারবারি টেলস ওরা যখন যাচ্ছে না, জফরি চসার, ওই কতজন তীর্থযাত্রী ছিল? মোট 29 জন তীর্থযাত্রী ছিল। কতজন? মোট 29। আর চসার কিনে হচ্ছে একজন রাইটার। সব মিলিয়ে 30 জন পিলগ্রিমস ছিল। এই 30 জন বলছে যে এই যে যাত্রাটা করছে তারা, এখানে তারা যাওয়ার মানে যাতে বোরিংনেসটা না হয়, সুতরাং তারা যাওয়ার সময় দুটো করে গল্প বলবে, আর আসার সময় দুটো করে গল্প বলবে। তাহলে 30 জন যদি থাকে, যাওয়ার সময় দুটো করে হলে 60টা, আর আসার সময় আবার দুটো করে হলে 60টা, তার মানে 120টা গল্প কিন্তু সব মিলিয়ে বলা হবে। আমরা দেখি এই যে 30 জন যাচ্ছে, সব মিলিয়ে 120টা গল্প বলার কথা, কিন্তু চসার মাত্র 24টা গল্প লিখতে পেরেছিলেন, এটা মাথায় রাখবে। তারপরে কিন্তু চসার মারা যায়। এই যে 24টা গল্প লিখতে পারলেন, তার মধ্যে তোমাদের একটা হচ্ছে দ্য ওয়াইফ অফ বাথ, যেটা তোমাদের কবিতা পরীক্ষার জন্য তোমাদের সিলেবাসে রয়েছে, ওকে।
This is the basic background that I have discussed right now. Now I will have to go into the in-depth study of line by line analysis from wife of path. চলো তোমাদের এখান থেকে একদম লাইন বাই লাইন তোমাদের শুরু করব। ওকে, তো আমরা এই জায়গাগুলো দেখলাম। আর একটা কথা, দ্য ক্যান্টারবেরি টেলসের একটা জিনিস মাথায় রাখবে, মেন থিম হচ্ছে কিন্তু অ্যান্টি অথরিটারিয়ানিজম। অ্যান্টি অথরিটারিয়ানিজম এই শব্দটি ইম্পর্টেন্ট কেন? অ্যান্টি ANTI, অ্যান্টি হাইফেন অথরিটারিয়ানিজম, AUTHORITARIANISM, অ্যান্টি অথরিটারিয়ানিজম মানে যেটা অথরিটেটিভ, মানে যেটা পাওয়ারফুল, তার বিরুদ্ধে যাবে ক্যান্টারবেরি টেলসের গল্পগুলো। বুঝতে পারলে? এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মনে রাখবে, দ্য ক্যান্টারবেরি টেলস প্রেজেন্টস আ ব্রড ক্রস সেকশন অফ মিডিভাল সোসাইটি ফ্রম নাইট টু মিলার, উইমেন অ্যান্ড মেন, religion and secularism, fairly wealthy and fairly poor, honest and corrupt. এদের সবাইকে নিয়ে কিন্তু ডিল করছে। ক্যান্টারবেরি টেলসে তুমি নাইটকে দেখতে পাবে, নাইট মানে যোদ্ধা। একই সঙ্গে তুমি মিলারকে দেখতে পাবে, যে লোয়ার ক্লাস থেকে বিলং করে। উইমেনকে যেমন দেখতে পাবে, মেনদেরও দেখতে পাবে। বুঝতে পারলে? সুতরাং আমরা দেখতে পাচ্ছি, তার মানে হি ইজ প্রেজেন্টিং দ্য সোসাইটি থ্রু দ্য ক্যান্টারবেরি টেলস। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং আমরা আরেকটা জিনিস দেখি, তার মানে Chaucer is the narratorial voice of the Canterbury Tales. He is describing the incidents, আমরা দেখতে পাচ্ছি সেটা। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, যে দ্য ওয়াইফ অফ বাথ, মনে রাখবে এই দ্য ওয়াইফ অফ বাথ, এই যে দ্য ওয়াইফ অফ বাথ, এটা নিয়ে অনেক কিছু। এবার টেক্সটটা চলো শুরু করি। এই ওয়াইফ অফ বাথ বলতে এখানে যার কথা বলা হচ্ছে তার নাম হচ্ছে অ্যালিসন, ALISON, অ্যালিসন। রিমেম্বার, দ্য ওয়াইফ অফ বাথ is reinstating herself through her candid or frank confessions about her sexuality. Remember, or she is refusing to be a marginalized feminine voice. Rather, she is reinstating herself in the center of patriarchy. এই কবিতাতে দ্য ওয়াইফ অফ বাথ বা ওয়াইফ অফ বাথ যখন আমি বলছি কথাটা, এখানে অ্যালিসনকে রেফার করা হচ্ছে। অ্যালিসন, এবার অ্যালিসন একজন মহিলা যার 5টা হাজবেন্ড ছিল। So Alison had 5 husbands during that time, and it was almost impossible for a woman to have 5 husbands. It means she is going against the rules of the society. And suppose, whatever we think that a man can have 5 wives, but we can never think that a woman will have 5 husbands. It is against the law of society. তাহলে আমরা ভাবতেই পারি না যে একটা মহিলার 5টা হাজবেন্ড থাকবে। আর এই যে ওয়াইফ অফ বাথ, মনে রাখবে বাথ হচ্ছে ইংল্যান্ডের একটা জায়গার নাম। ইট ইজ আ সিটি অফ ইংল্যান্ড, বাথ। আর ওয়াইফ মানে ওয়াইফ অফ বাথ যখন বলছে মানে একটা শহরের বউ। তার মানে রিমেম্বার, শি ইজ আ প্রস্টিটিউট। রিমেম্বার, শি ইজ আ প্রস্টিটিউট। সেটা হিসেবেই কিন্তু তাকে রেফার করা হচ্ছে। পুরো শহরেরই যেন সে ওয়াইফ, কারণ তার অলরেডি 5টা হাজবেন্ড রয়েছে। ওকে, এবার এই টেক্সটটাতে চসার কি করবে, একজন প্রথম কোনো মহিলাকে নিয়ে আসছে যে মহিলার সমাজের প্রত্যেকটা রুলস ভেঙে দেবে। বুঝতে পারলে? এবং ওয়াইফ অফ বাথ টাইটেলটাও আশা করছি বুঝতে পারছো, যে অ্যাজ ইফ শি ইজ দ্য ওয়াইফ অফ দ্য সিটি বাথ। তাই না? বাথ শহরের ওয়াইফ, তার মানে এই পুরো শহরের ওয়াইফ। তার মানে একটা প্রস্টিটিউশনের বা প্রস্টিটিউটের নোশনটা আছে ওর সঙ্গে, অ্যালিসনের সঙ্গে। ALISON, অ্যালিসন। তো এই জায়গাগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। চলো আমি এবার লাইন বাই লাইন শুরু করি। আ গুড ওয়াইফ ওয়াজ দেয়ার অফ বিসাইড বাথ। মনে রাখবে, যেহেতু এটা মিডিল ইংলিশে লেখা, তাই কিন্তু টেক্সটটা পড়তে একটু কঠিন হবে। তাই তোমরা খাতা খুলে বসবে। প্রতিটা লাইনের আমি আগে নর্মাল ইংলিশ বা মডার্ন ইংলিশ বলে দেবো, তারপরে আমি শব্দের মিনিং বলে দেবো এবং অ্যানালিসিস করে দিচ্ছি। আ গুড ওয়াইফ ওয়াজ দেয়ার অফ বিসাইড বাথ, এটা যদি আজকের যুগে নর্মাল ইংলিশ বা মডার্ন ইংলিশ আমরা দেখি কেমন হবে, যে দেয়ার ওয়াজ আ রেসপেক্টেড ওম্যান ফ্রম নিয়ার দ্য টাউন অফ বাথ। লিখে রাখবে, মানে একজন রেসপেক্টেড মহিলা ছিল কোথার থেকে, বাথ শহর থেকে। তাহলে গুড ওয়াইফ, দেখো গুড ওয়াইফ মানে একজন ভালো ওয়াইফ। দেখো ওয়াইফ বানানটা দেখো, মিডিল ইংলিশের শব্দ। ওয়াজ দেয়ার অফ বিসাইড বাথ, কোথার থেকে এসছে, বাথ শহরের কাছ থেকে একজন ভদ্র মহিলা এসছে। তার মানে দেয়ার ওয়াজ আ রেসপেক্টেড ওম্যান
ফ্রম নিয়ার দ্য টাউন অফ বাথ। একজন ভদ্রমহিলা এসেছে কোথা থেকে? বাথ শহর থেকে। এই যে মনে রাখতে হবে, তার মানে চসার বিগিনস দ্য পোয়েম উইথ অ্যাডমিটেশন, প্রশংসা দিয়েই কিন্তু শুরু করছে, একদম ক্রিটিক্যাল অ্যানালিসিস না করলে কিন্তু হবে না। পোয়েম পড়া মানে সামারি পড়া নয়, বা একটা লিটারেচার স্টুডেন্ট হয়ে কিন্তু সবসময় মনে রাখবে শুধু সামারি পড়ে চলে গেলে তা কিন্তু নয়, সেটাকে লাইন বাই লাইন শব্দের মধ্যে দিয়ে কি বলতে চাচ্ছে। ইভেন উই মাস্ট অলসো আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং বিটুইন দ্য লাইন্স, লাইনের মাঝখানে কি বলতে যাচ্ছে, শব্দের মাঝখানে কি বলতে যাচ্ছে, এই সব কিছু ডিপ মিনিং বার করতে হবে। ক্রিটিক্যাল অ্যানালিসিস সেটাকে বলে। মানে দেখো, এই যখন আমি বলছি এখানে কিন্তু অ্যাডমিরেশন বা প্রশংসা শব্দটা কোথাও লেখা নেই, কিন্তু ক্রিটিক্যালি তুমি যখন ভাবতে পারবে তখনই এই অ্যাডমিরেশনের কথাটা বলতে পারবে। তো আনসারে কিন্তু এইভাবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হয় বা ক্রিটিক্যাল আনসার লিখতে হয়, শুধু সামারি কিন্তু লিখতে নেই, এটা মাথায় রাখতে হবে। তাই আ গুড ওয়াইফ ওয়াজ দেয়ার অফ বিসাইড বার্থ। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বাদ শহর থেকে কিন্তু একজন গুড ওয়াইফ আসছেন। বাট শি ওয়াজ সামডেল ডিফ অ্যান্ড দ্যাট ওয়াজ স্কেথ। এই লাইনটার মানেটা হচ্ছে, দেখো সমডেল মিন্স, সমডেল সমডেল মিন্স সমডেল মিন্স আমরা যেটা দেখতে পাচ্ছি সাম হোয়াট। ওকে, সমডেল মিন্স সাম হোয়াট। আর এই যে স্ক্যাদ, স্ক্যাদ মিন্স মিসফরচুন মানে দুর্ভাগ্য, শব্দটার মানে বুঝে নিয়েছো। এবার এটার নর্মাল ইংলিশটা বলে দিই। বাট শি ওয়াজ সমডেল ডেফ অ্যান্ড দ্যাট ওয়াজ স্কেদ, এটার মানে হচ্ছে সিম্পল ইংলিশ করলে যেটা হয় বা মডার্ন ইংলিশ করলে যেটা হয়, বাট শি ওয়াজ সামহট ডিফ, কমা, হুইচ ওয়াজ আনফর্চুনেট। এবার ডিফ মানে কি? কালা, তাই তো? ডিফ মানে কি? কালা, মানে কানে কম শুনতে পায়। এবার তার সম্পর্কে ডেসক্রাইব করছে, দেখো দেখো সে হচ্ছে, বাট শি ওয়াজ সামহট ডিফ হুইচ ওয়াজ আনফর্চুনেট, তার মানে সে কিন্তু ডিফ ছিল, তাই তো? যেটা একটা দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু মনে রাখবে এই যে ডিফনেস না, এই যে কানে শুনতে পায় না, এটা কিন্তু ফিজিক্যাল যে শুধু কানে শুনতে পায় না বা কালা তা কিন্তু নয়। হার ডিফনেস সিম্বলাইজেস সিলেক্টিভ লিসনিং। ইট মিনস শি হিয়ার্স অনলি হোয়াট বেনিফিটস হার। সে সেটাই শোনে যেটা তার সুবিধা করে। মানে সে কিন্তু সবকিছুকে শোনে না। এই যে ডিফনেস, এই ডিফনেস কিন্তু শুধু যে কানে কম শোনে তা কিন্তু না। ইট ক্যান রেফার্স দ্যাট শি ডাজন্ট লিসেন এভরিথিং, শি ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্য সোসাইটি, শি ডাজন্ট কেয়ার হোয়াট দ্য সোসাইটি টক্স অ্যাবাউট হার। সমাজ তার সম্পর্কে কি বলছে তা কিন্তু সে শুনতে চায় না। ইট মিনস এই ডিফনেস কিন্তু শুধুমাত্র এই দিস হার ডিফনেস সিম্বলাইজেস সিলেক্টিভ লিসনিং, শুধুমাত্র সিলেক্টিভ কথাবার্তাটাই শোনে, সব কিছু কিছু শোনে না। তার মানে আমরা প্রথম থেকে বুঝতে পারছি, দেখো আ গুড ওয়াইফ বলছে, আ গুড ওয়াইফ কেন বললো প্রথমেই? আ ওয়াইফ হু হ্যাজ 5 হাজব্যান্ডস, হাউ ক্যান শি বি আ গুড ওয়াইফ? বাট চসার হিয়ার ইজ অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং দ্য সোসাইটি থ্রু দ্য ওয়াইফ। চসার কিন্তু এখানে চ্যালেঞ্জ করছে এই ওম্যান, এই যে অ্যালিসন বা ওয়াইফ অফ বাথ, শি ইজ দ্য ফেমিনিস্ট, শি ইজ দ্য ফার্স্ট, হি ইজ দ্য প্রোটো ফেমিনিস্ট ইন ইংলিশ লিটারেচার। প্রোটো ফেমিনিস্ট মানে প্রথম কোনো সাহিত্যে এরকম একটা ফেমিনিস্ট আনা হচ্ছে যে পুরো পুরুষতান্ত্রিক সমাজকে চ্যালেঞ্জ করছে। তার মানে বাই ম্যারিং 5 হাজব্যান্ডস শি ইজ অলরেডি চ্যালেঞ্জিং দ্য সোসাইটি। ওকে, তারপরে দেখলাম যে সে হাউ শি ইগনোরস দ্য সোসাইটি। অফ ক্লোথ মেকিং শি হ্যাড সুইচ, অফ ক্লোথ মেকিং শি হ্যাড সুইচ অ্যান্ড হন্ট। এই হন্ট মানে হচ্ছে স্কিল, মানে দক্ষতা। সিম্পল ইংলিশ হচ্ছে শি ওয়াজ ভেরি স্কিলড অ্যাট মেকিং ক্লথ। তার মানে শি ওয়াজ অলসো ভেরি সাকসেসফুল ইন মেকিং ক্লথ, সে খুব কাপড় তৈরি করতে ভালোবাসে, তার সম্পর্কে বলছে। দেখো, শি পাস্ট হেম অফ এপ্রেস অ্যান্ড গন্ট। এই যে মনে রাখবে, এই যে এপ্রেস আর গন্ট বলছে না যেটা, এই যে এপ্রেস আর গন্ট, এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে যে এপ্রেস আর গন্ট যখন বলছে আমরা কি দেখতে পাচ্ছি, ফ্রম এপ্রেস অ্যান্ড গন্ট, এই জায়গাটা হচ্ছে মানে দুটো শহর, এটা হচ্ছে টাউনস, ইংল্যান্ডের দুটো শহর যেখানে খুব ভালো ক্লোথ তৈরি হয়, মানে কাপড় তৈরি হয়। তার মানে শি পাস্ট, মানে এখানে পাস্ট বলতে সার পাস্ট মানে অতিক্রম করে চলে যায় কাদেরকে? অফ, শি পারপাসড হেম, হেম মানে দেম তাদেরকে, অফ এপ্রেস অ্যান্ড অফ গন্ট। এই এপ্রেস এবং গন্ট নামক যে জায়গাগুলো রয়েছে, এই শহর দুটো বিখ্যাত হচ্ছে
মানে কাপড় তৈরির জন্য, কিন্তু তাদেরকেও ছাড়িয়ে যায় কে? এই যে দ্য ওয়াইফ অফ বাথ। তার মানে দ্য ওয়াইফ অফ বাথ ইজ সো মানে is a so skilled woman that is uh, she can challenge the best towns of England in cloth making. তো সে এতটাই ভালো কাপড় তৈরি করে যে পুরো ইংল্যান্ডের সব থেকে সেরা জায়গাগুলোকেও সে চ্যালেঞ্জ করতে পারে এবং তাদের থেকেও সে ভালোই কাপড় তৈরি করে। তো আজকে এই ৪ টে লাইনই তোমাদের থাকলো। নেক্সট ক্লাসে আমি ইন ডিটেইল তোমাদের আবার পুরোটা কমপ্লিট করে দিচ্ছি। আশা করছি খুব ভালো করে বুঝতে পেরেছো এবং আই হোপ দ্যাট এরপরে তোমাদের যা কোয়েশ্চেন আনসার দেবো তার বাইরে তোমাদের একটা কোয়েশ্চেনও থাকবে না পরীক্ষার হলে। তো আগে জিনিসটাকে শিখে নাও, তারপরে কোয়েশ্চেন আনসার তোমরা কমন পাবে। এর বাইরে আমাদের কিচ্ছু প্রয়োজন নেই, এটা মাথায় রাখবে। ওকে, তাই লিটারেচারকে আমাদের এভাবে পড়তে হবে। আমি লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি, দেন তোমাদের কোয়েশ্চেন আনসারও দিয়ে দেবো। কোয়েশ্চেন আনসার হায়েস্ট একটা থেকে দুটো কোয়েশ্চেন আনসার দেবো, মাত্র দুটো কোয়েশ্চেন দেবো, তার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু তার সঙ্গেও শুধু কমন পেলে হবে না, জিনিসগুলোকে এভাবে শিখতে হবে। প্রথমে ব্যাকগ্রাউন্ড আলোচনা করে, তারপরে লাইন বাই লাইন অ্যানালিসিস করে ইন ডিটেল। ওকে, তাই এরকমভাবে টেক্সট করতে পারলে কিন্তু তোমরা নিজেরাই পরবর্তী টেক্সটগুলোকে দেখবে ব্যাখ্যা করতে পারবে খুব সুন্দরভাবে। এটাই তো হচ্ছে প্রকৃত শেখা, তাই না? তো চলো, খুব শীঘ্রই তোমাদের ওয়াইফ ওয়াইফ অফ বাথটা কমপ্লিট করে দেবো আরেকটা ক্লাস নিয়ে। ওকে, দেন তারপরে বাকি টেক্সটগুলোকেও তোমাদের কমপ্লিট করানো হবে। থ্যাংক ইউ।